প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। 2 পরীক্ষা 3 সমাবেশ, আজকে ঢাকার মানুষের জীবন শেষ, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন, আমিও গতকালকে ভিডিওতে কথা বলেছি যে আজকে এনসিপির সমাবেশ শহীদ মিনারে, ছাত্রদলের সমাবেশ শাহবাগে এবং আরো একটি সমাবেশ গত 1 তারিখ থেকেই চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে, সেটি শিবিরের সমাবেশ চলছে। সরাসরি শিবির বললে আবার অনেকে বলবেন যে না, এটা শিবিরের না, সাইমুম শিল্পী গোষ্ঠী, তারা নাকি কি সাংস্কৃতিক কর্মকাণ্ড করে। সেই সাইমুম শিল্পী গোষ্ঠীর 1 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক সমাবেশ, সাংস্কৃতিক কর্মকাণ্ড সেখানে প্রদর্শন হচ্ছে। এটা শিবিরের না, এর পৃষ্ঠপোষকের যার পৃষ্ঠপোষকতায়, যার প্রধান পৃষ্ঠপোষকতায় এটির জন্ম হয়েছিল, তার নামটা যদি শুনেন, মীর কাসেম আলী, জামাতের নেতা, যিনি যুদ্ধাপরাধের মামলায় বিচার হয়ে যার ফাঁসি হয়েছে, মীর কাসেম আলীর পৃষ্ঠপোষকতায় এই সাইমুম শিল্প গোষ্ঠীর জন্ম হয়েছিল। এটা এখন শিবিরের না জামাতের না কিসের, আপনারা নির্ধারণ করে নিন। যেটি হোক, আজকে রাজধানীতে 3টি সমাবেশ, কিন্তু 2টি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। একটি ইন্টারমিডিয়েট পাবলিক পরীক্ষা, বাংলাদেশের একটি বৃহত্তম পাবলিক পরীক্ষা, সেটি চলমান, আজকে সেটির পরীক্ষা আছে, চলছে। আরেকটি 46তম BCS এর লিখিত পরীক্ষা। একটা স্বাভাবিক সুস্থ একটা সরকার যদি থাকতো, ধরুন আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো কিংবা বিএনপি ক্ষমতায় থাকতো, আজকে আওয়ামী লীগের কিংবা বিএনপির প্রশাসন, পুলিশ প্রশাসন, এই যে রাজধানীতে যে 2টো গুরুত্বপূর্ণ পরীক্ষা, সারা দেশেই 2টো গুরুত্বপূর্ণ পরীক্ষা, এর মধ্যে রাজধানীতে ইন্টারমিডিয়েট পরীক্ষা, সারা দেশের যোগাযোগ যাতায়াত স্মুথ হলেও রাজধানীর যোগাযোগ যাতায়াত কেমন আপনারা জানেন। ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে, 46তম BCS লিখিত পরীক্ষা, চাকরির পরীক্ষা, গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে। রাজধানী ঢাকাতে পরীক্ষার্থীরা ঢাকা জুড়ে বিচরণ করবেন, ঘুরে বেড়াবেন। আরেকটি, আজকে সপ্তাহে প্রথম কর্মদিবস রোববার। আমি যেটি বলছিলাম যে এখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো কিংবা বিএনপি ক্ষমতায় থাকতো, বিএনপি কিংবা আওয়ামী লীগের প্রশাসন, পুলিশ প্রশাসন এই যে 3টি সমাবেশের অনুমতি কি দিত? আপনার কি মনে হয়? কিংবা যদি দিত, তাহলে কি হতো এই রাজনৈতিক দলগুলোর? বিএনপি যদি ক্ষমতায় থাকতো, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো, তাদের উপরে কি হতো? তারা নেই এখন ক্ষমতায়, আছে একটি বিশেষ অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের পুলিশ প্রশাসন 3টি সমাবেশের অনুমতি দিয়েছে রাজধানী ঢাকায় একই দিনে। তাহলে বুঝুন, দেশটা কি আসলে দেশ আছে? এই দেশটাকে দেশ আপনি মনে করতে পারছেন? এই দেশটা দেশ নাই, এই ব্যবস্থাটাই আপনার উপরে দীর্ঘস্থায়ীভাবে জগদ্দল পাথরের মতো বসে থাকতে চায়। আজকে 3টি সমাবেশের অনুমতি দেওয়ার কারণটা কি? আজকে কি ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে? আপনারা জানেন যে গত কয়েকদিন যাবত স্বয়ং সরকারের পক্ষ থেকে আতঙ্ক ছড়ানো হয়েছে। আমি গতকালকের ভিডিওতে বলেছি, পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্ক অবস্থা জারি করতে বলেছে, যা 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। সোশ্যাল মিডিয়া, ইউটিউব ভিডিওতে কেউ কেউ এসে বলেছেন যে বিশেষ পরিস্থিতি, বিশেষ ঘটনা ঘটবে। সরকারের ইউনূসের প্রেস সচিব বলেছেন যে এই সময় অনেক কিছু ঘটতে পারে। 3টি সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে, পাবলিক পরীক্ষা চলমান, চাকরির পরীক্ষা চলমান। আজকে ঢাকার জীবন সত্যিকার অর্থে বিপর্যস্ত। এনসিপির সমাবেশে কি হবে? কিচ্ছু হবে না, আমি গতকালকে বলেছি। ছাত্রদলের সমাবেশে কি হবে? কিচ্ছু হবে না। যে আজকেই একই দিনে সমাবেশ করতে হবে কেন? আবার ওদিকে সাংস্কৃতিক পরিবেশ হলো সাইমুম শিল্প গোষ্ঠীর সোহরাওয়ার্দী উদ্যানে, অর্থাৎ এই সাইমুম শিল্পী গোষ্ঠীর আড়ালে শিবির, ইসলামী ছাত্র শিবির মাঠে থাকছে, ছাত্রদল মাঠে থাকছে, এনসিপি মাঠে থাকছে। এগুলো কি শক্তি প্রদর্শনের মহড়া, নাকি কোনো সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে
বিশেষ কোনো ঘটনা ঘটাবার একটা পরিকল্পনা। আজকে দিনটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সন্তানরা, আমাদের বাচ্চারা সঠিকভাবে পরীক্ষা কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে পারে কিনা, কিংবা আমাদের বাচ্চারা চাকরিতে প্রবেশের যে পরীক্ষা, সেই পরীক্ষায় অংশগ্রহণ করার তাদের জন্য অনেক কষ্টের। আহা, ভাবলেও অবাক লাগে যে আমরা কোন বাংলাদেশে আছি, কোন ব্যর্থ বাংলাদেশে আছি। এই যে সমাবেশগুলোর অনুমতি দেয় পুলিশ প্রশাসন, পুলিশ প্রশাসন একবারও চিন্তা করে না যে দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা, একটা ইন্টারমিডিয়েট আর একটা বিসিএস রিটেন, আমরা কেন 3টি সমাবেশের অনুমতি দিলাম রাজধানীতে এবং কাছাকাছি এলাকায়, শহীদ মিনার, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, এই এলাকাকে ঘিরে কি করতে চায় সরকার রাষ্ট্রীয়ভাবে? এগুলো ভাবলেও মনে হয় যে আমরা আসলে কোন বাংলাদেশে আছি, যার কারণে আজকে আমাদের আগামীর জেনারেশন আর এদেশে থাকতে চায় না। এই আমাদের জেনারেশনের একটি বড় অংশের চিন্তা যে কবে কিভাবে এ দেশ ছেড়ে কোনো নিরাপদ আশ্রয়ে যাওয়া যায়। আসলে নিজ মাতৃভূমি, নিজ জন্মভূমি ছেড়ে পৃথিবীর যে প্রান্তেই আপনি যান না কেন, হয়তো সামাজিক নিরাপত্তা আছে, অনেক কিছু আছে, অনেক সুযোগ সুবিধা আছে, হানাহানি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, হ্যাঁ আছে, কিন্তু আপনার তো মাদারল্যান্ড নয়, আপনার তো জন্মভূমি নয়। জন্মভূমি ত্যাগ করে চলে যেতে বাধ্য হচ্ছে এসব কারণে। আমাদের রাজনীতি আসলে কোথায় নিয়ে যাচ্ছে এগুলো ভাবলেও খুব কষ্ট লাগে। যাই হোক, যেটি বলছিলাম যে 2 পরীক্ষা 3 সমাবেশ, মানুষের জীবন শেষ। হ্যাঁ, অন্ততপক্ষে রাজধানী ঢাকার মানুষের রোববারের জীবন শেষ, এটা বললে মনে হয় খুব বাড়িয়ে বলা হবে না। যাদের জীবন শেষ হচ্ছে, যাদের জীবনে কষ্ট হচ্ছে, তাদের জন্য সমবেদনা জানাচ্ছি, এছাড়া আর বলবার কিছু নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সমালোচকদের মুখে রীতিমতো চুনকালি মেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটি যুগান্তকারী সফলতা অর্জন করেছেন। এই জন্য দেশের অনেকেই নিঃস্বার্থভাবে সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন এবং আমিও সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সত্যিকার অর্থে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে ছিলাম। মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সরকার যখন আমাদের দেশ থেকে যে পণ্য রপ্তানি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই পণ্যের উপরে আগে যে ট্যাক্স ছিল প্রায় 16%, এই 16%-এর সঙ্গে বাড়তি আরও 35% ট্যাক্স যুক্ত করে তিনি যখন একটা ঘোষণা দিলেন, সারা বাংলাদেশের যারা আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন, বিশেষ করে গার্মেন্টস ব্যবসায়ী, তাদের মধ্যে রীতিমতো আতঙ্ক শুরু হয়ে গেল। এবং আপনারা জানেন যে আমরা একক দেশ হিসেবে আমেরিকাতে সবচেয়ে বেশি রপ্তানি করি এবং এর পরিমাণ $8 বিলিয়ন মার্কিন ডলার। এখন এই $8 বিলিয়ন মার্কিন ডলারের যে বাণিজ্য, এই বাণিজ্যের উপরে কিন্তু বাকি যে প্রায় $40 বিলিয়ন এক্সপোর্ট রয়েছে সেটা নির্ভর করে। এবং এই $8 বিলিয়ন এক্সপোর্টে যদি কোনো ঘাটতি হয়, কোনো সমস্যা হয়, সংগত কারণে এটা একটা ফ্যাক্টরিকে যেভাবে ডিস্টার্ব করে, বায়ারদেরকে ডিস্টার্ব করে, ব্যাংককে ডিস্টার্ব করে এবং পুরো আর্থিক ব্যবস্থাতে রীতিমতো একটা টানা হেঁচড়া শুরু হয়। আমেরিকার সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে এবং সেখানে যারা ব্যবসা বাণিজ্য করেন, এতটা লোয়ার মার্জিনে ব্যবসা বাণিজ্য করেন যে অনেক সময় ছোট ছোট যারা আমেরিকান বায়ার $2-3 হাজার জন্য, মানে ডিসকাউন্টের জন্য, আমাদের এখানে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে যেভাবে প্রেশার ক্রিয়েট করে, এটা ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না। আমি যখন ফ্যাক্টরি চালাতাম তখন কয়েকটি এরকম বায়ারের সাথে যখন আমার গন্ডগোল হলো, আমি প্রথমে বুঝতে পারিনি। পরে যেটা দেখলাম যে এখানে বায়ার, আলটিমেট বায়ার, তারপরে আবার আরেকটা আলটিমেট বায়ার থাকে। অর্থাৎ যে মানুষের কাছে আমি বিক্রি করছি, আমেরিকান একটা বায়ার, ও হয়তো তার একটা এজেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে কিনছে, আবার সেই মালটা সে আরেকটা এজেন্টের কাছে বিক্রি করছে, আর একটা এজেন্ট আবার দেখা গেল একটা স্টোর বা ওয়্যার হাউসের কাছে বিক্রি করছে, ওয়্যার হাউস আবার একটা রিটেইলার কাছে বিক্রি করছে। তো কাজেই ওয়ালমার্টের বা জেসি পেনির মতো বায়ার, তাদের যে শোরুমে একটা মাল ওঠার আগে অন্তত পক্ষে 8 থেকে 10 হাতে এটা যাকে বলা হয় এটা ঘুরতে থাকে। এমনকি যে অর্ডারগুলো ওয়ালমার্টের সরাসরি, এটাও কম করে হলো 3 থেকে 4 হাত ঘুরে। তো কাজেই এখানে প্রাইসটা এত টাইট শিডিউলে থাকে যে এই গার্মেন্টসের ব্যবসাটা সারা দুনিয়াতেই সবসময় খুব
লো প্রফিটের এবং লো মার্জিনের হয়ে থাকে। কি ব্যবসায়ী, কি আমদানিকারক, কি রপ্তানিকারক, কিংবা যারা ম্যানুফ্যাকচারার, যারা এটা তৈরি করেন, সকলেই একটা ত্রাহি ত্রাহি অবস্থায় থাকে। তো সেক্ষেত্রে ট্রাম্পের যে এই 35% যে ট্যাক্স, এটা অ্যাবজর্ব করাটা আসলে আমাদের জন্য সত্যিকার অর্থে খুব টাফ ছিল। কিন্তু আমরা যদি অ্যাবজর্ব করতে পারতাম, আমার অতীত অভিজ্ঞতার কারণে আমি এই ব্যাপারে খুব আশাবাদী ছিলাম না। এর কারণ হলো আমেরিকা সহজে সাধারণত সিদ্ধান্ত পরিবর্তন করে না, অতীতকালে আমরা এটা দেখিনি। কিন্তু ট্রাম্প যেটা হচ্ছে কি, এ হলো একেবারে সব সম্ভাবের দেশ। বাংলাদেশ যেভাবে এরশাদ সাহেব চালিয়েছেন, শেখ হাসিনা যেভাবে চালিয়েছেন, ঠিক একই কায়দা এখন তিনি আমেরিকা চালাচ্ছেন। তার কথায় হাসতে হবে, তার কথায় কাঁদতে হবে। এবং এখন তিনি যেভাবে শুল্ক আরোপ করছেন, আবার মুহূর্তের মধ্যে সেই শুল্ক রহিত করে দিচ্ছেন একটা দেশের উপরে, যেমন সিরিয়ার উপরে যে অবরোধ ছিল, সেই অবরোধ যেভাবে 1 মিনিটের মধ্যে তিনি উইথড্র করে ফেললেন, এই ঘটনা আমেরিকাতে আসলে কখনো হয়নি। এমনকি রোনাল্ড রিগানের মতো মানুষ এত দ্রুত কোনো কাজ করতে পারেনি যেটা ডোনাল্ড ট্রাম্প করছেন। তো কাজে এখন যা কিছু হচ্ছে, এটা আমাদের অতীত অভিজ্ঞতার সাথে মিলে না। আমার যে অতীত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুযায়ী আমি একেবারে 99% হতাশ ছিলাম যে এখানে আমেরিকার সিদ্ধান্ত পরিবর্তন করবে না, এখানে লবিস্ট নিয়োগ করা, পরিশ্রম করা, এটা পণ্ডশ্রম। এই জন্য আমি যেহেতু জানতাম না, বুঝতাম না, এই বিষয়টা নিয়ে আমি কথা নেতিবাচক বলিনি। আমি যেটা বলেছিলাম যে আমাদের আসলে সক্ষমতা অর্জন করতে হবে এই 35% অতিরিক্ত ট্যাক্সের বোঝা নিয়েই। এই ধরনের আমি একটা ভিডিও করেছিলাম একজন ব্যবসায়ী হিসেবে। কিন্তু এই সময়টিতে যারা সরকার বিরুদ্ধ যারা লোকজন রয়েছেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন যে এটা করবেন, ওটা করবেন, ফেইল, এত আমেরিকান, যা বলার দরকার সব কিছু বলেছেন। বাণিজ্য উপদেষ্টা মিস্টার বশির, তাকে নিয়েও নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। মিস্টার বশিরকে আমি চিনি, অনেক আগের থেকে চিনি, আমাদের মধ্যে একটা ভালো সম্পর্কও আছে। তো উনি ব্যবসায়ী হিসেবে খুব বড় ব্যবসায়ী, সফল ব্যবসায়ী। এবং আকিজ গ্রুপের মধ্যে এখন তো অনেকগুলো ভাগ হয়ে গেছে। তো সেই ভাগাভাগির মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ইন্ডিভিজুয়ালি উনি সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। আর উনার একক ব্যবসা বাণিজ্য যদি বাংলাদেশের সামগ্রিকভাবে তুলনা করা হয়, তাহলে যে কোনো শিল্প গ্রুপ, সেটা গার্মেন্টস হোক কিংবা অন্য বাইরে হোক, তাদের চেয়ে বেশি হবে, বই কম হবে না। এমনকি বসুন্ধরার চাইতেও তাদের জনাব বশিরের যে ব্যবসায়িক ব্যাপ্তি, এটা অনেক অনেক বেশি সাউন্ড, এবং উইদাউট লোন টোন এরকম কোনো কিছু নেই, একজন সফল ব্যবসায়ী। তো তাকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম, তিনি হয়তো বয়সে আমাদের চেয়ে 2-3 বছরের ছোট হবেন, এরকম আর কি। তো একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনি আপনার জীবনে যে কজন অর্থমন্ত্রীকে দেখেছেন, এটা ওনার সাথে আমার এই কথা হয়েছিল 2015 সনের দিকে একটা পারিবারিক অনুষ্ঠানে। তো অনেকক্ষণ আমরা আলাপ আলোচনা করেছিলাম। তখন রাজনীতি নিয়ে ওনার কোনো রকম স্বপ্ন কোনো কিছুই ছিল না, উনি এরকম হবেন এটা জানাও ছিল না। একজন ব্যবসায়ী হিসেবে তিনি দেশের রাজনীতি নিয়ে চিন্তিত থাকতেন, ওয়েল কনসার্ন থাকতেন। তো ওই সময় তারা জিজ্ঞেস করছিলাম তার দেখা শ্রেষ্ঠ অর্থমন্ত্রী কে। তো তিনি এক বাক্যে বললেন যে সাইফুর রহমান। কেন? তো সাইফুর রহমানের কতগুলো যুগান্তকারী সিদ্ধান্তের কথা তিনি আমাকে বললেন, যে ব্যবসায়ীদের সাথে মন্ত্রণালয়ের, ব্যবসায়ীদের সাথে এনবিআরের কতগুলো সমস্যা যেগুলো 10 বছর 15 বছর যাবৎ চলছিল, সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে ম্যাজিক্যালি এই সমস্যাগুলো তিনি যেভাবে অ্যামিকেবলি সমাধান করেছিলেন, এটা তার কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে। তো ওই কথাটা আমার স্মরণে ছিল। কাজে তিনি যখন উপদেষ্টার দায়িত্ব পেলেন, তখন আমার কাছে মনে হয়েছে যে নেগোসিয়েশনের ক্ষেত্রে, সেটা দেশে হোক, দেশের বাইরে হোক, ব্যবসায়ীদের সাথে হোক, তিনি সেই যে সাইফুর রহমান ডক্ট্রিন যেটা তাকে মুগ্ধ করেছিল, তিনি সেভাবে হয়তো কাজ করবেন। কাজে তার ব্যাপারে আমি আশাবাদী ছিলাম, কিন্তু আমি আগ বাড়িয়ে কোনো কিছু বলতে যাইনি। কিন্তু সরকার এখন সফল হয়ে গেছে। সরকার নেগোসিয়েশন করে সেই শুল্ক 20% নামিয়ে এনেছে, যা কিনা আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদের সমপর্যায়ের, ভিয়েতনাম, কম্বোডিয়া, পাকিস্তান, ভারত, এদের সমপর্যায়ের। ফলে আমাদের আসলে এখন ব্যবসা বাণিজ্যের সমস্যা হবে না, বরং আরও লাভ হবে। যা সমস্যা হবে আসলে ডোনাল্ড ট্রাম্পের হবে এবং আমেরিকার হবে। তো এই যে একটা সফলতা, এই সফলতার জন্য সরকারের যারা ব্যক্তি, তারা অনেকেই হয়তো বলার চেষ্টা করছেন যে এই ঘটনা এককভাবে মিস্টার বশিরের কর্তৃত্ব বা কৃতিত্ব, তিনি এখানে সব নেতিবাচক বিষয় বাদ দিয়ে নানা রকম চক্রান্ত, এগুলোকে ওভারকাম করে দেশি বিদেশি নানা রকম ছলনা, এগুলো বাদ দিয়ে শেষ পর্যন্ত সরাসরি আলোচনার টেবিলে ডাইরেক্টলি কোনো রকম মানে যাকে বলে প্রলোভন না দেখিয়ে, জাস্ট একটা উদাহরণ দিই, এই যে বৈঠকে এটা হলো, মানে এই নেগোসিয়েশনটা হলো, তো সেই ব্যাপারে অন্যান্য রাজনীতিবিদ হলে নানা রকম আশাবাণী শোনাতেন। কিন্তু মিস্টার বশির যেটা বলার চেষ্টা করেছেন যে না, এখানে তো আমরা এখনো ওখানে যাওয়ার মতো অ্যাপয়েন্টমেন্টই পাইনি, বৈঠক হওয়ার মতো অ্যাপয়েন্টমেন্ট পাইনি, আমাদের ভার্চুয়ালি বৈঠক হবে।
এই ভার্চুয়ালি বৈঠকে আমরা ফেস টু ফেস বৈঠক কবে করতে পারবো সে বিষয়ে জানতে পারবো। একেবারে সাটকাট একটা কথা বলে তিনি মানুষের যে এক্সপেকটেশন এটাকে নামিয়ে আনলেন। এরপরে যখন তিনি বৈঠকে সরাসরি গেলেন, ওটা নিয়ে তিনি কোনো বক্তৃতা বিবৃতি দেননি, বৈঠকের আগে কোনো কিছু বলেননি। বৈঠকে সফলতা অর্জন করার পর তিনি এখন নানা রকম কথাবার্তা বলছেন। এটা অত্যন্ত ইতিবাচক, যেটা বাংলাদেশের রাজনীতিতে ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই। গেল এক। 2 নম্বর হল যে আমাদের ব্যবসায়ীদের মধ্যে অনেক ধড়িবাজ ব্যবসায়ী আছেন, অনেক প্রেশার গ্রুপ আছেন, অনেক দালাল আছেন, যারা কার্যত ভালো কোনো ব্যবসা বাণিজ্য করেন না, যারা এনবিআর এর সঙ্গে, সরকারের সঙ্গে, বিভিন্ন বিদেশি এজেন্ট, সরকারের সঙ্গে, দূতাবাসের সঙ্গে একটা ভালো সম্পর্ক রেখে তারা তাদের যে আখের এটা গুছানোর চেষ্টা করেন। তো এই সময়টিতে যখন ক্রাইসিসটা শুরু হলো, ব্যবসায়ীদের মধ্যে যারা এরকম ধড়িবাজ তারা এই সরকারের সঙ্গে একত্রে কাজ করার জন্য আসলো। অনেকে প্রস্তাব দিল যে আমাদের আমেরিকাতে লবিস্ট ফার্ম আছে, লবিস্ট গ্রুপ আছে, আমরা এর সাথে যুক্ত হতে পারি। নানা রকম বিরক্তি, নানা রকম যাকে বলা হয় বিব্রতকর পরিস্থিতি এই ধড়িবাজ ব্যবসায়ীরা বা ব্যবসায়ী নামধারী, যাদের বড় কোনো কার্যত ব্যবসা নেই, মূলত তারা এই ট্রেড পলিটিক্স করেন আর দালালি ঝালালি করে মোটামুটি সব আমলেই তারা টিকে থাকেন। তারা এই নেগোসিয়েশনের সঙ্গে ঢুকতে চাইল। তো তাদেরকে আসলে যে কোনো সরকারের অ্যাভয়েড করা খুব কঠিন একটা বিষয়, এবং রাজনৈতিক সরকার সব ক্ষেত্রে এদের দ্বারা যাকে বলা হয় সবসময় প্রতারিত হয়। আওয়ামী লীগ হয়, বিএনপি হয়, 111-এর সরকার হয়, এবং এদেরকে অ্যাভয়েড করা যায় না। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় এলেন, তখন প্রথম কয়েক মাস, এই বশির সাহেব আসার আগ পর্যন্ত প্রথম কয়েক মাস এই প্রেশার গ্রুপটা পুরো মানে তছনছ করে ছাল ছেড়ে এলো। পরবর্তীতে যখন চারিদিক থেকে মানে যাকে বলা হয় নেতিবাচক কথা শুরু হলো যে এই যে আম সেই ছালা, যেই লাউ সেই কদু, এরাই তো শেখ হাসিনাকে ডুবিয়েছে, এরাই তো এই কাজ করেছে, এরা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যায় কি করে, মিটিং করে কি করে, তখন এদের দৌরাত্ম্য কিছুটা কমে। কিন্তু এই ক্রিটিক্যাল মোমেন্টে তারা আবার সামনে এগিয়ে এসে বিভিন্ন রকম কথাবার্তা বলতে থাকে সরকারের বিরুদ্ধে, এবং তারা পারবে তাদেরকে অন্তর্ভুক্ত করা হলে এরকম প্রলোভন দেখাতে থাকে। তো সেই প্রেশারে ন্যূনতম রা করেননি, গা ভাসাননি জনাব বশিরের। কারণ হলো তিনি তো যারা এই কাজগুলো করেন, এখন পলিটিক্যাল যারা বাণিজ্য মন্ত্রী হন, যেমন তোফায়েল আহমেদ তো তার কাছে বশিরেরও যতটুকু মূল্য, ওরকম একজন দালালেরও ততটুকু মূল্য। সে মনে করে সবাই বড় ব্যবসায়ী, নাহলে এই সংগঠনের এত বড় নেতা হলো কি করে। তো তার যে আসলে কোনো ব্যবসা বাণিজ্য নাই, বন্ডের কাপড় বিক্রি করে, 2 নম্বরই করে, তারপর সে দালালি করে যে তার গাড়ি বাড়ি যা কিছু আছে, এটা তো আসলে পলিটিক্যাল যারা আসেন বাণিজ্য মন্ত্রী হিসেবে তারা অনেক সময় বুঝতে পারেন না। কিন্তু মিস্টার বশির তো তিনি একেবারে পোড় খাওয়া বিজনেসম্যান। তিনি জানেন কোন ব্যবসায়ীটা সৎ, কোনটা অসৎ, কোনটা ধড়িবাজ, কার কতটুকু শিক্ষা আছে, কার কতটুকু দীক্ষা আছে, কে কোন পরিবার থেকে এসেছে, কার রুচি কি, পুরো জিনিসটি বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক মহলে তার মুখস্থ। ফলে তিনি সেই প্রেশারটা অ্যাভয়েড করতে পেরেছেন। এই জন্য এই সফলতাটা এসেছে, যেটাকে আমি বলবো একটা ম্যাজিক্যাল অ্যান্ড ডাইনামিক সাকসেস অফ ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট। এবং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার সকল মন্ত্রণালয়ে এরকম যোগ্য ম্যাজিক্যাল যাকে বলা হয় উপদেষ্টা নিয়োগ করতেন, তাহলে ওই যে তাকে 5 বছরের যে রাখার বিষয়ে মানুষ যে এখন অধৈর্য হয়ে পড়েছে, তার বিরুদ্ধে কথাবার্তা বলছে, এই জিনিসগুলো কেউ বলতেন। এবং আশ্চর্য ব্যাপার হলো ওনার এই সফলতার সঙ্গে সঙ্গে দেখা গেল যে উপদেষ্টা পরিষদের মধ্যে এটা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এক বিভাগ বলার চেষ্টা করছেন যে উনি তো একা করেন নাই, এর সঙ্গে তো সেই ওনার যে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান, তারও ভূমিকা রয়েছে। সে তো আমেরিকাতে বসে সেই আমেরিকান গভর্নমেন্টের উচ্চতর যে লোকজন যারা রয়েছেন তাদের সঙ্গে এই কাজগুলো করেছেন। এই কথাগুলো অনেকে বলার চেষ্টা করছেন। অনেকে যারা ব্যর্থ হয়েছেন তারা মুখ টিপে টিপে বলতেছেন, হায় আল্লাহ কি হলো, কোথা থেকে একজন বশির এলেন, তারপরে শেষে তিনি এই সফলতা লাভ করেন। কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা যারা তাদের মন্ত্রণালয় খুব ভালোভাবে চালাচ্ছেন, তারা কিন্তু মিস্টার বশিরকে প্রশংসা করছেন। যারা এই প্রশংসা করছেন তাদের মধ্যে দেখলাম ফয়জুল কবির নামক যিনি আছেন উপদেষ্টা যোগাযোগ মন্ত্রণালয়ের, বিদ্যুৎ মন্ত্রণালয়ের, যিনি ইতিমধ্যে নন্দিত হয়েছেন। তিনি বললেন যে যোগাযোগ সেই যে উপদেষ্টা, তিনি বললেন যে আল্লাহ যেন এই মিস্টার বশির বাণিজ্য উপদেষ্টাকে হায়াতে তৈবা দান করেন। ওর সাথে দেখেন এই সফলতা নিয়ে কিন্তু সরকারের ভিতরে বিভক্তি দেখা দিয়েছে। আর অন্যদিকে বাইরে যারা আছেন তারা প্রথাগতভাবে বলার চেষ্টা করছেন, আগে বলতে হবে কি দিয়ে এনেছো, বিনিময়ে সেন্ট মার্টিন দিয়েছো কিনা, বিনিময়ে সেই কি গোপন চুক্তি হয়েছে, এরকম নানা রকম ন্যারেটিভ তৈরি করা হচ্ছে।
আমার সিক্স সেন্স যেটা বলছে সেটা হলো যে আমার কাছে মনে হচ্ছে না যে এত তড়িঘড়ি করে সেই বিমান কেনার বা অন্য যে জিনিসগুলো করার কোনো চুক্তি বা কোনো MOU এখানে স্বাক্ষর হয়েছে। এটা টেবিলে 1-to-1 টেবিলে বসে যে প্রতিনিধি দল ছিল তাদেরকে কনভিন্স করা, এবং এটার যে কাউন্টার বিপদ, মানে তারা যদি 35% শুল্কটা অব্যাহত রাখে, এটার ফলে যে আমরা ক্ষতিগ্রস্ত তা হব না, আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আমেরিকাও ক্ষতিগ্রস্ত হবে। আমাদের যদি 10 টাকা ক্ষতি হয়, ওদেরকে তো 10 টাকা কাটে, ওদেরকে 100 টাকা ক্ষতির মুখোমুখি হতে হবে। তো এই জিনিসগুলো উপস্থাপন করার জন্য যে টেকনিক্যাল নো হাউ দরকার ছিল, এখানে ইনফ্লুয়েন্সের কোনো ব্যাপার নয়, টু দি পয়েন্ট ব্যবসা জানতে হবে, তাকে ব্যবসা জানতে হবে। এই ব্যবসা জানার জন্য টু দি পয়েন্টে আমার কাছে যেটা আন্দাজ করতে পারি, মিস্টার বশির যেভাবে বলতে পেরেছেন, এটা হয়তো যদি অপেশাদার কেউ হতো তিনি সেটা বলতে পারতেন না। এনিওয়ে, অনেক দিন পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের একটা সফলতা দেশবাসী দেখতে পেল, ব্যবসায়ী কমিউনিটি খুবই আনন্দিত, আমরাও আনন্দিত, এবং একই সঙ্গে আমরা চাই যে আরও কিছু ম্যাজিক্যাল কর্মকাণ্ড ঘটুক, বিশেষ করে আইন শৃঙ্খলা এটা নিয়ে আমরা ম্যাজিক্যাল কিছু দেখতে চাই। যদি দরকার পড়ে সেই অন্য আমেরিকা থেকে হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের ফ্রান্স থেকে হোক, যদি ফ্রান্সের সাবেক কোনো প্রেসিডেন্টকে এনে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বানালে আমাদের আইন শৃঙ্খলা ভালো হয়, আমরা সেটাই চাই। কিন্তু জনজীবনে যে দুর্বিষহ অবস্থা, মব ভায়োলেন্স, এটা আমরা চাচ্ছি না। আমাদের অর্থনৈতিক অবস্থা আরও গতি পাক, মানুষজন বিনিয়োগে এগিয়ে আসুক, এবং ইতিমধ্যে দেখলাম যে একটা বিখ্যাত কোম্পানি হান্ডা হংকংয়ে, তারা একটা বিশাল বিনিয়োগ বাংলাদেশে করবে, 35 কোটি এরকম, মানে 35 কোটি মার্কিন ডলার। ইটস এ হিউজ ইনভেস্টমেন্ট তারা বাংলাদেশে করবে, এবং এখানে প্রায় 18 থেকে 20 হাজার লোকের বা 35,000 লোকের কি জন্য দেখলাম এরকম একটা কর্মসংস্থান হবে। তো এটা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, বিডার কর্তা ব্যক্তি তারা ছিলেন। এটা আমি ইতিবাচকভাবে দেখি। আমাদের দেশে যাই আসুক না কেন, ভালো কাজের প্রশংসা আমাদের করা উচিত, আবার একইভাবে যে মন্দ কাজগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন বা করে চলেছেন সেইগুলো আমরা সমালোচনা করব, আলোচনা করব। তাহলে হয় কি, কাজের আনন্দ আসবে আর জীবনের একটা গতি আসবে। কিন্তু আমরা যদি এক পেশে হয়ে যাই, খালি প্রশংসা করতে থাকি আর খালি গীবত গাইতে থাকি, তাহলে আসলে আমরা নিজেরাও যেভাবে বিষক্রিয়ার মুখোমুখি হব, আর কেউ আসলে সমালোচনার ভয়ে কাজ করতে চাইবে না, আর অতি প্রশংসা করলে আরামে সে একেবারে বসে বসে ফিডার খাওয়া শুরু করবে, সে কাজ করবে না। ফলে নর্মালি সমালোচনা এটা নিরপেক্ষ হওয়া উচিত। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।